হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোল লিভিং সিজন 2 এর এপিসোড নাম্বার 10। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জাপান এবং কোরিয়ার হান্টারদের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয়। তো জিনু অনেক খুশি ছিল কারণ সে এস র্যাঙ্ক হান্টারদের ব্যাটেল দেখতে পাবে, বাট সে দেখতে পায় যে গোতো এই ফাইটে পার্টিসিপেট করছিল না। তারপরে হান্টার মা তার পাওয়ার ইউজ করে তার শরীরকে বড় করে ফেলে। তারপর তারা চারজনই এক একজনের অপোনেন্টস ইউজ করে তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। লিম এবং হোশিনো এদের দুজনের মধ্যে ফাইট হচ্ছিল, যেখানে লিম একটু দূরে থাকার চেষ্টা করে কারণ তার অ্যাটাকটা লং রেঞ্জ থেকে করতে হয়। তো চৌগোকে বলে যে এই এরিনাটা টপ টিয়ারের ম্যাজিক জেমস দিয়ে বানানো হয়েছে, কোনো নর্মাল হান্টার তো এখানে কোনো ভাঙচুর করতেই পারবে না। তারপরে ওরা এখানে ভালোই ডিস্ট্রাকশন চালাচ্ছে। তো গো বলে যে তাদের সম্ভবত আরো একটু বড় করতে হবে জায়গাটা। ওইদিকে বেগ ফুল পাওয়ারের সাথে ফাইট করছিল, বাট তার যে অপোনেন্ট ছিল কুমামোটো, সে তার সাথে ফাইটের বদলে তার থেকে দূরে দূরে যাচ্ছিল, মানে পালিয়ে বেড়াচ্ছিল। তো বেসিক্যালি কুমামোটো আসলে অ্যাটাকিং হান্টার না, যার কারণে সে বেগকে দেখে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল এবং ভয়ও পাচ্ছিল। তো বেগ সেখানে বুঝতে পারে যে গোতো তাদের হান্টার্সদের টেস্ট করতে চাচ্ছিল। সে এটাই জানতে চাচ্ছিল যে তার টিমমেটরা এই মিশনের জন্য রেডি নাকি রেডি না। তো এটা ভেবে বেগ তার বিস্ট ওরা ফর্মে চলে আসে, মানে তার অরিজিনাল ফর্মে চলে আসে এবং অ্যাটাক করে দেয়। এ র্যাঙ্কের হান্টার্স যেটা দেখে ভাবে যে এরা তো একটা বিস্টের মতো ফাইট করছে, আমরা তাদের সামনে টিকতেই পারবো না। তারপর আমরা দেখতে পাই টারাকা হান্টার মাকে হারিয়ে দেয়, ওইদিকে হোশিনো লিমকে হারিয়ে দেয়, ওইদিকে বেগ কুমামোটোর পিছেই পড়েছিল। ঠিক তখন তার সামনে হোশিনো এবং টানাকা দুজনেই তার সাথে ফাইটের জন্য চলে আসে। ওইদিকে আমরা দেখতে পাই চাহিন কানায়ের সাথে ফাইট করছিল। তো চাহিনের মুভ সে প্রেডিক্টই করতে পারছিল না। বেসিক্যালি চাহিন এমনভাবে ফাইট করে মনে হয় যে সে ডান্স করছে, এবং এটার জন্য সে ডান্সার নামের উপাধিও পেয়েছিল। তো চাহিন খুব ইজিলি কানাইকে হারিয়ে দেয়। তারপরে সে বেগকে হেল্প করার জন্য যেতে থাকে। তো কুয়ামোটো চাহিনের পিছে থেকে হামলা করার চেষ্টা করে। তো চাহিনের সেন্স পাওয়ার যেহেতু অনেক স্ট্রং ছিল, সে তাকে সেন্স করে ফেলে এবং তার মুখের উপর অনেকগুলো চাটি মেরে দেয়, যার ফলে কুয়ামোটো অনেক অ্যাংরি হয়ে যায়। তো তার ফ্রেন্ডরা বলে যে এখন যেহেতু তার টেম্পার লস হয়ে গিয়েছে, এখন আমাদের জানা নেই সে কি করবে। তো কুয়ামোটো চাহিনের উপর অনেক ফাস্টলি অ্যাটাক করা শুরু করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে জিনু সেখানে এসে চাহিনকে বাঁচিয়ে নেয় এবং সে এসে বলে যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, বাট তুমি দেখছো একদম ফুল ফোর্সেই ফাইট করছো। তো কুয়ামোটো জিনুর উপরই অ্যাটাক করা শুরু করে দেয়। তো জিনুর সাথে সাথে তাকে একদম মাটির সাথে চেপে ধরে, যেটা থেকে কুয়ামোটো টিমরা একদমই বিশ্বাস করতে পারে না। এবং ওইদিকে গোতো ভাবতে থাকে যে সে কি আসলেই কোনো মেজ হান্টার, মেজ বলতে জাদুকরকে বোঝায় আর কি। তো সেভাবে তার এখন নিজেকে টেস্ট করে দেখতে হবে। জিনু তারপরে চায়েন্টকে বলে যে তার হার মেনে নেওয়া উচিত, কারণ বেকও হেরে গিয়েছে। তো এখন তাদের টিমে আর কেউই বেঁচে নেই। তখন হানেকাওয়া জিনুর সামনে এসে বলে যে গিল্ড মাস্টার গোতো জিনুর সাথে ফাইট করতে চায়। তো জিনু মনে মনে ভাবতে থাকে যে ডিমন ক্যাসেলে তার যে পাওয়ার আপ হয়েছে সেটাকে টেস্ট করার জন্য এটাই ভালো সুযোগ। তো সে গোতোর সাথে ফাইটের জন্য রাজি হয়ে যায়, বাট তার একটা শর্ত ছিল, গোতোকে তার ফুল পাওয়ার দিয়ে তার সাথে ফাইট করতে হবে। ওইদিকে নিউজে জিজুয়াল্যান্ডের বিষয়ে বলা হচ্ছিল যে নিউজটা জুনিও দেখছিল। সে এখন একটা নর্মাল জব করে এবং জুনিও এই মিশনে সেন্টি টিমে জয়েন করার জন্য ডিসাইড করে ফেলে। ওইদিকে গোতো এবং জিনু ফাইটের জন্য রেডি হচ্ছিল। তো চাইন ভাবতে থাকে যে এ র্যাঙ্ক ডান্সার এসে জিনুকে ফাইট করতে দেখেছে, বাট সে কি এস র্যাঙ্কের হান্টারকে হ্যান্ডেল করতে পারবে। তো বেগ চাইনকে বলে যে আজ তো এখানে অনেকগুলো হান্টার আছে, তো চাইনের কি আজকে কোনো গন্ধ আসছে না। চাইন বলে যে তার স্মেলকে সহ্য করে নিতে হবে, সে তো আর ফাইটের ময়দানে রুমাল নিয়ে দিতে পারে না, তাই না। তো বেসিক্যালি তাদেরকে একটা জাদুকরের সাথে একটা ফাইটারের ফাইট ওদের দেওয়াই উচিত না। বাট চাইনের মতো তারাও দেখতে চাচ্ছিল যে জিনু আসলে কতটা স্ট্রং, এবং বেগ এটা শিওর হয়ে গিয়েছিল যে জিনু আওয়াকিন হওয়ার পর থেকেই আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো তারপরে জিনু বলে যে তাহলে চলো শুরু করা যাক, বাট তার কথা শেষ হওয়ার আগেই গোতো তার উপর অ্যাটাক করে দেয়। বাট জিনু তার অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল। তো জিনুর এত ফাস্ট স্পিড দেখে গোতো বুঝতে পারা যায় যে সে তো শুধুমাত্র কোনো জাদুকর হান্টার কখনোই না। তারপরে সে জিনুর উপর পাওয়ারফুল অ্যাটাক করা শুরু করে দেয়। তো গোতো বাকি সব হান্টারদের থেকে আরো বেশি স্ট্রং ছিল, বাট জিনু তার অ্যাটাকগুলোকে খুব ইজিলি ডজ করতে পারছিল এবং সে হাসছিল, যেটা থেকে গোতোর আরো রাগ হচ্ছিল। বাকি সবাই এটা দেখে অবাক ছিল যে জিনু তার অ্যাটাককে ডজ করতে পারছে। তো গোতো এখন জিনুর উপর অনেক বেশি খেপে যায়, এতটাই খেপে যায় যে সে এখন জিনুকে একদম মেরে ফেলবে বলে ডিসাইড করে ফেলে এবং ফুল পাওয়ার দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে জিনুর গাল একটু কেটে যায় এবং সে গোতোর হাতকে ধরে ফেলে। তো জিনু যদি তাকে ফেলে দিত তাহলে ম্যাচ এখানেই শেষ হয়ে যেত, বাট জিনু খুব ইজিলি ম্যাচটা শেষ করতে চাচ্ছিল না। তারপরে তারা দুইজনে একে অন্যের সাথে ফাইটের জন্য একদম সিরিয়াস হয়ে যায় এবং আমরা দেখতে পাই তাদের দুজনের বডি থেকে অনেক পাওয়ারফুল অরা রিলিজ হওয়া শুরু করে দেয়। তো তারা দুজন যদি এভাবেই ফাইট করতে থাকে তাহলে আজকে কারোর মৃত্যু শিওর হবে। দুইজনই তাদের ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করার জন্য রেডি হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের সামনে একটা আইসের ওয়াল চলে আসে এবং জিনু এবং গোতোকে বাকি হান্টার্সরা পিছে থেকে এসে ধরে ফেলে।
এবং তাদেরকে বলতে থাকে যে এই ফাইটটা এখানেই শেষ করো, তাছাড়া কোনো একজনের অবস্থা গুরুতর খারাপ হতে পারে। তারপরে এই ম্যাচটা এখানেই শেষ করে দেওয়া হয়। হান্টার মা জিনহুকে অনেক প্রশংসা করে। সে গোতের সাথে ফাইট করার পরেও তার শরীরে ছোট্ট একটা মাত্র আঁচড় এসেছে। জিনহু তারপরে মনে মনে ভাবে যে তারা সবাই কতটা পাওয়ারফুল সেটা সে বুঝতে পেরে গেছে এবং সে তাদের সবারই শ্যাডোতে তার শ্যাডো আর্মিদের লুকিয়ে দেয়, যেটার বিষয়ে কেউ বুঝতেও পারে না। গোতো এবং তার টিম তারপরে সেখান থেকে চলে যায় এবং জিনহু মিস্টার গোকে গিয়ে বলে যে সে জেজু রেড মিশনে পার্টিসিপেট করতে পারবে না। গোতো তার ভাইস স্কিল মাস্টার রিউজিকে বলে যে তাদের মধ্যে একটা অ্যামেজিং হান্টার আছে যার নাম হচ্ছে জিনহু, বাট রিউজি দেখতে পায় যে জিনহুর নাম মিশনে হান্টারদের লিস্টের মধ্যে ছিলই না। ওইদিকে চাইনও জানতে পারে যে জিনহু তাদের সাথে রেড মিশনে আসছে না। জয় তাকে বলে যে সম্ভবত এটার কোনো কারণ থাকতে পারে। এছাড়া তাদের কাছে টোটাল 15টা স্ট্যাং হান্টার আছে, তো এইবার তাদের এই মিশনটা অবশ্যই ফুলফিল করতে হবে। তো জিনহু বাসায় যায় এবং সে দেখতে পায় যে তার মাদার তার জন্য ডিনার বানিয়েছিল। তো তার মাদার 4 বছর পর হসপিটাল থেকে বাসায় এসেছে। তো জিনহুর এখন তার ফ্যামিলিকে টাইম দেওয়াটাই বেশি জরুরি, এই কারণে সে মিশনে যাওয়াতে মানা করে দিয়েছে। ওইদিকে আমরা জেজু আইল্যান্ডে দেখতে পাই যে অ্যান্ডসদের জন্য খাওয়ার কিছুই বেঁচে ছিল না, যার ফলে তারা একে অন্যকেই খাওয়া শুরু করে দেয়। কুইন বলে যে তাদেরকে এই আইল্যান্ড ছাড়তেই হবে এবং তার জন্য তাদেরকে একটা পাওয়ারফুল সোলজারের অবশ্যই প্রয়োজন, যে তাদেরকে এখান থেকে বাইরে বের করতে সাহায্য করবে। তারপরে আমরা বড় একটা ডিম দেখতে পাই, যেটার ভিতর থেকে একটা বড় একটা অ্যান্ড বের হয়, বাট বাইরে আসার সাথে সাথে তার স্কিনটা ব্ল্যাক হয়ে যায় এবং সেই অ্যান্ডটা মানুষের মতোই একদম দাঁড়িয়ে যায়, যার মানে এই অ্যান্ডটা ইভলভ হয়ে আরো বেশি স্ট্রং হয়ে গেছে এবং সে জোরে চিল্লানো শুরু করে দেয়, যার ফলে আইল্যান্ডের উপরে পাওয়ারফুল একটা বিম বের হতে দেখা যায়। তো নিউজে দেখানো হয় যে জেজু আইল্যান্ডের অ্যান্ড সময়ের সাথে সাথে ইভলভ হচ্ছে। থার্ড মিশনের সময় তো তারা মাটি দিয়ে চলাফেরা করতো, বাট এখন তারা ওরাও শিখে গিয়েছে এবং আস্তে আস্তে তাদের আকৃতি মানুষের মতোই হয়ে যাচ্ছে। তো এদেরকে শেষ করার মিশন আজকেই শুরু হবে। ওইদিকে হান জিন ইউকে বলে যে সেও সেন্ট্রি টিমে জয়েন করতে যাচ্ছে। সেন্ট্রি টিমে দেশের ছোটখাটো হান্টাররাও পার্টিসিপেট করতে পারবে। এই টিমটা সমুদ্রের কিনারাতেই দাঁড়িয়ে থাকবে। মিশন চলাকালীন যদি কোনো অ্যান্ট উড়ে এসে তাদের শহরে চলে আসতে থাকে তাহলে তারা যেন তাদেরকে মারতে পারে। তাদের সাথে জুনও পার্টিসিপেট করে। তারপরে আমরা দেখতে পাই পরের দিন সকালেই জেজু আইল্যান্ড রেড মিশন শুরু হয়ে যায়। অনেকগুলো ব্যাটেল শিপ আইল্যান্ডকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সেই শিপগুলোতেও এ র্যাঙ্কের হান্টার্স ছিল, যাদের কাজ এটাই ছিল যে কোনো অ্যান্ড যেন উড়ে সেখান থেকে পালিয়ে যেতে না পারে। ওইদিকে মিংসুমও ফটোশুট করার জন্য সেখানে চলে এসেছিল। ওইদিকে এস র্যাঙ্ক হান্টার্সদের অ্যাটাক টিমও আইল্যান্ডে যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিল এবং তাদের সাথে রিটায়ার্ড এস র্যাঙ্ক হান্টার হিলার বিউংও তাদের সাথে জয়েন করে। জায়গা থেকে বেক অনেক খুশি হয়ে যায়। তারা সবাই একটা হেলিকপ্টারে বসে যায় এবং তাদের সাথে একটা ক্যামেরাম্যানও ছিল, যার কাজ ছিল সবকিছু লাইভ পডকাস্ট করা। বাট সেখানে 10 মিনিটের ডিলে হবে, কারণ যদি কোনো হান্টার্স ভুল করে ফেলে তাহলে সেটাকে যেন এডিট করা যেতে পারে। এবং সেই পার্সনটা ক্যামেরাম্যান হওয়ার সাথে সাথেও একটা এ র্যাঙ্কেরও হান্টার ছিল এবং ডেঞ্জারাস জায়গাগুলোতে শুট করাই তার কাজ। পাবলিকটা সম্ভবত লাস্টবার এমন একটা রেড মিশন দেখতে যাচ্ছে, কারণ আজকে তারা সবাই সব অ্যান্ডসগুলোকে শেষ করে দেবে। তাদের এই মিশনটা যদি ফেল হয়ে যায় তাহলে সম্ভবত তাদের এই দেশের নাম নিশানো সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। গোতোর টিম ফার্স্টেই আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল এবং তার সব হান্টার্সরাই আইল্যান্ডের আলাদা আলাদা জায়গাতেই দাঁড়িয়েছিল এবং এর সাথে রেড মিশনটা শুরু হয়ে যায়। সবার ফার্স্টে গোতোর টিম তাদের ম্যাজিক পাওয়ার রিলিজ করে, যার ফলে সব অ্যান্ড সোলজাররা তাদের নেস্ট থেকে বাইরে বের হয়ে আসে। তো কিছু অ্যান্ডস অ্যাটাক টিমের হেলিকপ্টারের দিকে আসা শুরু করে দেয়, যাদেরকে জয় তার ফায়ার পাওয়ার ইউজ করে চালিয়ে দেয়। বাট সেই অ্যান্ডসগুলো অনেক বেশি ছিল, যার কারণে সে আরও একটা ফায়ার অ্যাটাক করে এবং সে মনে মনে ভাবতে থাকে যে তো অ্যাটলাস্ট সেই জায়গাতে চলেই আসলো। তারপরে তারা সবাই সেই আইল্যান্ডে নেমে যায়। গোতোর টিম 1 ঘন্টার মতো অ্যান্ডসদের বিজি রাখতে পারবে। এই টাইমের মধ্যে তাদেরকে নেস্টের মধ্যে ঢুকে অ্যান্ড কুইনকে মেরে ফেলতে হবে। তারপরে আইল্যান্ডের ওপর রেডিও ওয়েভস ছেড়ে দেওয়া হয়, যাতে করে কুইন সিগন্যাল পাঠিয়ে তার সোলজারদের জন্য ডাকতে না পারে। গোতোর টিম অ্যান্ড সোলজারদের মারা শুরু করে দিয়েছিল। তাদের মারা দেখে মনে হচ্ছিল যে কুইনকে মারার আগে তারা সব সোলজার্সকে মেরে ফেলবে। তাদের মধ্যে একটা আইস পাওয়ারওয়ালা হান্টারও ছিল। সে ভাবছিল যে তার এবং চয়ের মধ্যে যদি ফাইট হয় তাহলে কে জিতবে। তারপরে আমরা দেখতে পাই অ্যাটাক টিম নেস্টের মধ্যে চলে যায় এবং বাইরে যাওয়ার রাস্তা জয় তার ফায়ার ইউজ করে বন্ধ করে দিয়েছিল, যাতে করে কুইন পালিয়ে যেতে না পারে। বাট তারা দেখতে পায় নেস্টের মধ্যে অনেকগুলো টানেল ছিল, সো তারা বুঝতে পারছিল না যে কুইন কোনটার মধ্যে থাকতে পারে। তো তাদের কাছে সবগুলো টানেল চেক করার মতো কোনো টাইম নেই। তো জয় তার ফায়ারবলসকে সব টানেলের মধ্যে পাঠিয়ে দেয়। তো যেই টানেলটা সব থেকে বেশি বড় ছিল কুইন সম্ভবত তার মধ্যেই থাকবে। ওইদিকে পার্কে জিনু তার ডেলি কোয়েস্ট পূরণ করছিল এবং সে দেখতে পায় যে আজকে চারপাশের মানুষজন অনেক কম ছিল, কারণ সবাই টিভিতে রেড মিশনের নিউজগুলো দেখছিল।
তো জিনু ভাবে যে মিশনে সব থেকে টপ টিয়ার সান্টাসরা গিয়েছে, তো মিশন তারা অবশ্যই কমপ্লিট করে ফেলবে জিনুকে ছাড়াই। তারপরে অ্যাটাক টিম টানেলের মধ্যে চলে যায়, বাট তারা কোনো কুইনকে খুঁজে পাচ্ছিল না। তারপরে তারা একটা জায়গায় অনেকগুলো ডিম দেখতে পায়। বেসিক্যালি এটা ছিল একটা এগ চেম্বার, যেখানে কুইন অ্যান্ডটা ডিম দিত। বাট এগুলোর মধ্যে একটা ডিম অনেক বেশি বড় ছিল এবং সেটা অলরেডি ফাটা ছিল। তো এই ডিমটার সাইজ দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তো বেগ বলে যে আমাদের মিশন কুইনকে মেরে ফেলা, তো এইসব বিষয়ে মনোযোগ দেওয়া বন্ধ করো। বাট এত বড় ডিম থেকে সেও অনেক ভয় পেয়ে গিয়েছিল। ওইদিকে টানাকা তার সোলজারে আঘাত পেয়েছিল, তো সে আকারির কাছে এসে তাকে হিল করতে বলে, কারণ সে একটা এস র্যাঙ্কের হিলার। তো আকারি তাকে মজা করে বলেছে এই কাজের বদলে তার কিছু চাই। ঠিক তখনই হাজার হাজার অ্যান্ড সোলজার তাদের দিকে আসা শুরু করে দেয়। তখন টানাকা বলে যে মজা করা বন্ধ করো এবং দ্রুত আমাকে ঠিক করো। যখনই সে ঘুরে তাকায়, সে দেখতে পায় যে কে একজন আকারির মাথা একদম কেটে ফেলেছে। তারা বুঝতেও পারে না যে এটা কিভাবে হলো। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এই কাজটা কি করতে পারে সেটা তো আমরা পরের এপিসোডে জানতে পারবো, এবং বাকি সব এস র্যাঙ্ক হান্টারদের সাথেও কি এমনটাই হতে যাচ্ছে এটা জানতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।